আচ্ছা, আমরা আজকে পড়াশোনা করব এন্ট্রপি। সো এন্ট্রপিটা আমরা যদি আগে একটু সংজ্ঞামঙ্গাল লেখার আগে যদি বলি এন্ট্রপি জিনিসটা কি। এন্ট্রপি জিনিসটা হচ্ছে বিশৃঙ্খলা, ঠিক আছে। আমাদের এই কি বলে ডেস্ট্রয়, ইংরেজিতে বলে কি ডেস্ট্রয়, মিনিং অফ ডেস্ট্রয়, এটা হচ্ছে এন্ট্রপির পরিমাণ। মানে এন্ট্রপি কি পরিমাণ বাড়ে। এখন এন্ট্রপি বাড়ে না কমে এটা আমরা পরে বুঝবো, আগে বুঝবো না এন্ট্রপি কি। এন্ট্রপি হচ্ছে আমাদের, দেখো মানে পৃথিবীতে তোমরা একটা শব্দের নাম শুনছো না, গ্লোবাল ওয়ার্মিং, নাম শুনছো কিনা? বৈশ্বিক উষ্ণতা, গাছের পাতা সবুজ এমনি করে ফেরাকে মুখস্থ করছো। আমার প্রথম লাইনে ভুলে গেছি আমি, আমার মুখস্থ হইতো না। তো আমাদের তাপমাত্রা কি দিন দিন বাড়ে না কমে? বাড়ে। বলো তো, এই যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কি দিন দিন বাড়ে না কমে? বাড়ে। কেন বাড়ে? কারণ তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের যে হিমালয়গুলো আছে এগুলো গলা শুরু হয়েছে, এবং ফলে আমাদের কি সমুদ্রের পানির উচ্চতা অবশ্যই বেড়ে যায়। এবং এটাও টাইপ অফ কিন্তু এন্ট্রপির কারণে হয়। এন্ট্রপিটা কি দিন দিন পরে কোশ্চেন পরে করিও, এন্ট্রপিটা দিন দিন কি হচ্ছে? বাড়তেছে, ঠিক আছে। তো এন্ট্রপি কি এটা আমরা একটু গাণিতিকভাবে দেখবো যে কোন প্রক্রিয়া এন্ট্রপি কি হয়, সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি কি হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কি হয়। আজকে মেইনলি আমরা বেসিক পড়াশোনা করব এবং আগামী ক্লাসে আমরা এন্ট্রপির ম্যাথ করবো, এরপর আমাদের খেলা শেষ, মানে এই অধ্যায় শেষ, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা প্রায় জয়ের চূড়ান্ত পর্যায়ে চলে যাব। সেকেন্ড লাস্ট ক্লাসে আমরা গোল দিয়ে দিব। এটা পরীক্ষক ডেট দিয়ে দিছি। কোন লেখক এই সংজ্ঞাটা একটু লেখক। কোন সিস্টেমে শক্তি রূপান্তরের অক্ষমতা, সম্ভাব্যতা বা রূপান্তরের জন্য আগামী 20 তারিখ পরীক্ষা। রূপান্তরের জন্য শক্তি দিব শক্তি লেখো, শক্তি অপ্রাপ্ত তাকে এন্ট্রপি বলে। ওকে, হ্যাঁ। তো কোনো এন্ট্রপি বলতে একদম শর্টকাটে মাথায় রাখবো হচ্ছে কোনো সিস্টেমে বিশৃঙ্খলতার পরিমাপকে মূলত কি বলে? এন্ট্রপি বলে। যদি এটা মনে না রাখে, ঠিক আছে, এটা লিখতে পারো যে কোনো সিস্টেমে বিশৃঙ্খলতার পরিমাপকে কোনো সিস্টেমে, হ্যাঁ, বিশৃঙ্খলা, কোনো সিস্টেমে বিশৃঙ্খলতার পরিমাপ হলো, কথা বলা যাবে না, কোনো সিস্টেমে শক্তি রূপান্তরের অক্ষমতা, সম্ভাব্যতা এবং রূপান্তরের জন্য শক্তি যে অপ্রাপ্ত তাকে কি এন্ট্রপি বলে। তো আমরা একটা এক্সাম্পল দিব, তারপর লাইনটা একটু ভালোভাবে বুঝবা। সবাই একটু এই দুইটা লাইন লিখে নাও তাড়াতাড়ি। যেমন আমরা প্রথমে একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এখানে একটা সোর্স নিচ্ছি আর এখানে একটা ধরো সিঙ্ক নিচ্ছি। হ্যাঁ, ওই এক কথাই। আচ্ছা, তো ধরো আমার এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এখানে ধরো কত ধরবো? ধরো এখানে ধরো 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। তো আমরা যেটা বড় তাপমাত্রা এটাকে আমরা সবসময় কী হিসেবে কল্পনা করি? উৎস নাকি সিঙ্ক? সোর্স নাকি সিঙ্ক? উৎস। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের কি বলতো? উৎস বা সোর্স। আর এখানে আমাদের কি হবে? সিঙ্ক বা কি গ্রাহক। এখন এই দুইটা জিনিসটাকে যখন আমরা একসাথ করব, তখন তার একটা কি তাপীয় সমতায় আসবে না? তাপীয় সমতা আসবে কিনা দেখো। এই কন্ডিশনে যখন তারা আলাদা আলাদা থাকবে, পানিগুলা বা এখানে পানি বা যে কোনো পদার্থ থাকতে পারে, তখন তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে। যখন তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে তখন তাদের মধ্যে কি হবে অলসো? কাজ হবে, ঠিক আছে না? এই ধাপে কাজ হবে কি হবে না? কাজ হবে। দেখো আমি বলছিলাম যে কৃত কাজটাই মূলত কি? কৃত কাজটা হচ্ছে আমাদের কি পরিমাণ তাপের আদান প্রদান হয়, এটা তো কৃত কাজ। যখন সে এই অবস্থানে আসছে, ধরো আমি তো জানি না, এটা আমরা পরে শিখবো ম্যাথ করার ক্ষেত্রেও, যে 100 ডিগ্রি 80 ডিগ্রি এখানে কত ডিগ্রি হবে। তো আমি ধরলাম এখানে এই দুটার মাঝামাঝি কোনো একটা তাপমাত্রা, ধরো 90 ডিগ্রি সেলসিয়াস, এবং এই 90 ডিগ্রি সেলসিয়াসটা এখানে সাম্যাবস্থায় আছে। কী অবস্থায় আছে? সাম্যাবস্থায়। যখন সে সাম্যাবস্থায় আছে তখন কি সে তার তাপের আদান প্রদান হবে? যখন তাপের আদান প্রদান হবে না তখন কি কোনো কাজ হবে? তাহলে এই কন্ডিশনে তার কোনো কি হবে না? কাজ হবে না। এই যে এই দুইটা চিত্র এবং এই দুইটা কথা 10 সেকেন্ডে উঠে নাও। এবং আমি আসতেছি ধীরে ধীরে যে এন্ট্রপি আমরা কেমনে করবো। 10 সেকেন্ডে উঠে নাও।
তাহলে আমরা এখানে যদি কেন কাজ হবে না, এখানে পরিমাপ, দেখো আমরা এখানে এই জিনিসটা আমরা যদি ব্যাখ্যা বলি যে এখানে আমরা কি বলবো যে এখানে তাপের আদান প্রদান হচ্ছে না, অর্থাৎ সে তাপীয় সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, লেখো যে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, তাপীয় সাম্যাবস্থায় থাকায় তাপের আদান প্রদান কথা বলে, তাই কৃতকাজে যে শূন্য বা শক্তির কোনো আদান প্রদান হচ্ছে না। ঠিক আছে, তো এটাতে আমাদের মূলত কি বলতো, যে শক্তি রূপান্তরে অক্ষম, এই যে অক্ষমতা বা অসম্ভবতা বা রূপান্তরের জন্য যে অপ্রাপ্ততা, মানে অপ্রাপ্ত আমরা পাচ্ছি না আর কি, যে শক্তিটা, এটাই হচ্ছে মূলত এন্ট্রপি। ঠিক আছে, আর যদি এটা 2 লাইনের কথা, আর বইয়ের ভাষায় একটু স্ট্যান্ডার্ড ফর্মুলায় বা স্ট্যান্ডার্ডভাবে বললে এটা, আর তুমি সুন্দরভাবে ধরলে যে কোনো সিস্টেমে বিশৃঙ্খলতার পরিমাপ হলো কি এন্ট্রপি। তো এটা হচ্ছে আমাদের মানে বাংলা কথাবার্তা এন্ট্রপি আমরা কেমন পড়বো। তো এখন আমরা দেখবো গাণিতিক এন্ট্রপি। গাণিতিক এন্ট্রপি যখন দেখবো তখন আমরা এন্ট্রপিটাকে আরও বেশি ফিল করতে পারবো। ঠিক আছে, এবার লেখো গাণিতিকভাবে এন্ট্রপি, হেডলাইন দাও সুন্দর করে, গাণিতিকভাবে এন্ট্রপি। গাণিতিকভাবে, হ্যাঁ লেখো নাই, দেখো গাণিতিকভাবে বা গাণিতিক এন্ট্রপি। শুনো, এন্ট্রপিটা তোমরা যখন ভবিষ্যতে এই ফিজিক্স নিয়ে কিংবা ইঞ্জিনিয়ারিং কোনো সেক্টরে যাবা তখন এটা নিয়ে অনেক বিস্তর পড়াশোনা করবা। এনসিপি সেক্টরটা অনেক বিশাল একটা জিনিস, তো আমাদের বইতে তো এত বিশাল জিনিস নেয় না, আমাদের হালকা পাতলা বেসিক দিয়ে ম্যাথটার দিছে, বুঝছো, নিয়ে যাও। আচ্ছা, তো এখন দেখো কোনো একটা সিস্টেমে তাপ বের হইতে পারে, আবার সিস্টেম থেকে তাপ বর্জিত হতে পারে। ঠিক আছে, কোনো একটা সিস্টেম থেকে তাপ গৃহীত হতে পারে, আবার কী হতে পারে, বর্জিত হতে পারে। ধরো এটা হচ্ছে আমাদের কোনো একটা সিস্টেম, এটা হচ্ছে কি বলতো, কোনো একটা সিস্টেম। তো ধরো আমাদের সিস্টেমের একটা টেম্পারেচার আছে, তাপমাত্রা, এখানে তাপমাত্রাটা থাকবে। ধরো এখানে Q1 পরিমাণ তাপ ঢুকলো আর বের হলো Q2 পরিমাণ তাপ। ঠিক আছে কিনা, তাহলে এখানে আমাদের যে সিস্টেম কতটুকু অ্যাবজর্ব করবে, যতটুকু ধরো Q1 থেকে যতটুকু বের হবে বাকিটুকু কিনা, তাহলে এখানে আমাদের যতটুকু সেটা হচ্ছে কি Q1 মাইনাস Q2। তো এখন আমরা যদি এখানে একটা সিস্টেম ধরি, ধরো আর একটা সিস্টেম, এই সিস্টেম থেকে আমাদের তাপ ভিতরে ঢুকতেও পারে, আবার কি বের হইতেই পারে, বুঝছো কিনা। তাহলে তাপের পরিবর্তনটাকে আমরা কি বলবো, কিউ নাকি ডিকিউ, ডিকিউ। তাহলে আমাদের এখানে ডিকিউটা ধরো এই যখন আমি ডিকিউ যখন বের, এখানে কি সিস্টেমের কি তাপ গৃহীত হচ্ছে, আবার সিস্টেম থেকে তাপ কৃত হচ্ছে, বর্জিত হচ্ছে। তো এটা আমরা দেখবো যে এন্ট্রপি কখন তাপ বর্জন করে বা গ্রহণ করে। নর্মালি যখন দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা এমনি বুঝেছি যে তাপ মানে পার্থক্যটা হচ্ছে আমাদের কাজে রূপান্তর করবে আর কি, এটা তো আমরা ইঞ্জিনের ক্ষেত্রে দেখছি। সো এখানে আমরা বললাম যে যখন আমাদের একটা সিস্টেম থেকে তাপ বের হবে তখন সেটাকে আমরা কি করব, মানে সিস্টেম যখন তাপ গ্রহণ করবে তখন আমরা কি এন্ট্রপিটা কি বাড়বে। ঠিক আছে, তো এখন দেখো তো এখানে টি তাপমাত্রায়, ধরো এখানে সিস্টেমে তো তাপমাত্রা ফিক্স থাকে, তাহলে আমরা যদি এখানে অৌখিকভাবে লিখি যে টি তাপমাত্রায় গৃহীত বা বর্জিত, দুইটাই হইতে পারে, আমরা দেখব কখন কোনটা হয়, গৃহীত বা বর্জিত তাপ কত, ডিকিউ। তাহলে আমরা যদি লিখি যে একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ, আমরা কি লিখবো, ডিকিউ বাই টি। এই ডিকিউ বাই টিটাই হচ্ছে আমাদের এন্ট্রপি, বুঝছো কিনা। গাণিতিকভাবে আমরা বললি ডিকিউ বাই টিটাকে কি বলবো, এন্ট্রপি বলবো। এখানে এন্ট্রপি আমরা কখনো শুধু এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ করে, আমরা কখনো শুধু এস কিংবা শুধু এন্ট্রপি বের করতে পারি না, কারণ কি পরিমাণ বিশৃঙ্খলতা তুমি বের করতে পারতেছো না। তুমি বের করতে পারতেছো সেটা হচ্ছে কি বলতো, বিশৃঙ্খলতার পরিমাণ, মানে পরিবর্তন কতটুকু, আগের সাথে এখন কতটুকু পরিবর্তন হয়েছে, এক্স্যাক্টলি এখন পৃথিবীতে কত পরিমাণ এন্ট্রপি আছে তুমি কিন্তু বের করতে পারবে না। তাহলে আমরা এখানে কি এটাকে এস লিখবো নাকি ডিএস লিখবো, ডিএস। তাহলে ডিএস সমান কত, ডিকিউ বাই টি। তাহলে এই দেখো তো এন্ট্রপির আরেকটা সংজ্ঞা তুমি লিখতে পারবা, কি লিখতে পারবা, যে একক তাপমাত্রায় কি পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে তার পরিমাপকে আমরা কি বলবো, এন্ট্রপি বলবো। এটা উঠে নাও, হ্যাঁ। আর ডিএস এটা হচ্ছে এন্ট্রপির কি পরিবর্তন, এটা উঠে নাও তাড়াতাড়ি। আচ্ছা দেখো, তাহলে আমরা এটা যদি লিখি, তো আমি জিনিসটা তোমাদেরকে আর একটু শর্ট করে বলতেছি। দেখো এই কথা বলে না, একটু শর্ট করে বলতেছি। সেটা হচ্ছে ধরো এখানে একটা সিস্টেম, এই কথা বলে না, এখানে একটা সিস্টেম, এই সিস্টেমে Q1 তাপমাত্রা, এইটা একটা সিস্টেম, এই সিস্টেমে Q2 তাপমাত্রা, কি তাপমাত্রা,
Q2 তাপমাত্রা। তো এই Q1 এর জন্য আমাদের এন্ট্রপি হচ্ছে ধরো H1, এই H1 কিন্তু আমরা আবার বলতেছি এগুলো খ নাম্বার আমি কোশ্চেন দিব যে কেন আমরা এক্স্যাক্টলি বের করতে পারি না। এখানে এন্ট্রপিটা কত H1 আর এখানে এন্ট্রপিটা কত H2। তো এখানে এই H1 ধরো এখানে Q1 আর Q2 এই দুটার মধ্যে তাপমাত্রা পার্থক্য কত, কম হইতে পারে বেশি হইতে পারে, গ্রহণ করতে পারে বর্জন করতে পারে, আমি জানি না, আমি আলাদা আলাদা তাপ ধরলাম এবং আলাদা আলাদা তাপের জন্য আমার কি আলাদা আলাদা কি এন্ট্রপি, ঠিক আছে কিনা। তো এখন তাহলে আমরা বাংলা কথাটা এটা লিখবো যে একটা এন্ট্রপির পরম মান বলতে কি এবং প্রকৃত মান আমরা বের করতে পারি না, আমরা শুধুমাত্র তা কি বের করতে পারি, পরিবর্তন। এটা একটু লিখে নাও যে কোনো এন্ট্রপির, কোনো সিস্টেমের এন্ট্রপির, কোনো সিস্টেমের এন্ট্রপির পরম মান বা প্রকৃত মান বের করা সম্ভব না, শুধুমাত্র ওই সিস্টেমের, কথা বলে না বাচ্চারা, প্রকৃত মান তুমি এক্স্যাক্টলি কি পরিমাণ বিশৃঙ্খলতা সেটাকে তুমি বের করতে পারো, কারণ এই যে অনবরত বাড়তেই থাকে। যখন তুমি ধরো তুমি এখন এন্ট্রপি বের করতে যাবা, এই যে বের করবা এখনও তো এন্ট্রপি মানে বাড়তেই থাকবে, বুঝলে না। শুধুমাত্র ওই সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন হিসেব করা যাবে, পরিবর্তন, হ্যাঁ কই কোনটা শুধুমাত্র, আচ্ছা ঠিক আছে ওকে। ক্ষতে ওইটা আমি যেটা বললাম আর কি, যে কোনো একটা সিস্টেমের প্রকৃত এন্ট্রপি বের করা সম্ভব না, কারণ সম্ভব না কি, যখন তুমি এখন এন্ট্রপিটা মেজার করবা, এই যে এখন মেজার করা শুরু করে, এখন তো এন্ট্রপি বের করা মানে বাড়তে শুরু করে কিংবা কমতে শুরু করে, নর্মালি বাড়তেই শুরু করে, তো তখন তুমি এটা মেজার করবে কেমনে মূলত, ঠিক আছে। এটাই লিখবা, যা বুঝছো তাই লিখবা, হ্যাঁ ওকে। আর এই কোশ্চেন তেমন একটা আসে না, এটা আসে না, কখন আসবে না, হ্যাঁ বুঝি নাই, প্রকৃত মান আর কি, হ্যাঁ ওকে ঠিক আছে। সো আমরা এখন একটু 9, 10-এ ফিরে যাই, 9, 10-এর একটা কনসেপ্ট আমরা একটু খাটাবো, ঠিক আছে চলো তাড়াতাড়ি। তো কতগুলো সূত্র লিখে দিব, আগের সূত্রগুলো লিখে নাও, এরপর আমি ধাপে ধাপে সূত্রগুলো করতে গেছে সেগুলো দেখাবো, ঠিক আছে। এখন এই পৃষ্ঠা একটা খালি পৃষ্ঠা নাও, এই পৃষ্ঠায় মূলত এন্ট্রপির সব সূত্র, ঠিক আছে। একটা খালি পৃষ্ঠা নাও সুন্দর করে, আমি খালি পৃষ্ঠার মধ্যে সবগুলো সূত্র একদম সুন্দর করে লিখে দিচ্ছি এবং আমি একটা শখের মাধ্যমে তোমাকে সবগুলো সূত্র দেখাবো এবং আমি আগামীকালকে একটাই ম্যাথ করাবো এন্ট্রপির, বড় একটা ম্যাথ, ওই এন্ট্রপির মধ্যে ওই ম্যাথের মধ্যে সবগুলো ম্যাথ আমাদের চলে আসবে, ওই ম্যাথটা অবশ্যই একটা ক্লাস টেস্টে থাকবে 100%, ওকে। তো চলো, এটা আমাদের 9, 10-এর এটা 9, 10-এর কনসেপ্ট। তো তোমাদেরকে আর একটু 9, 10-এর নিয়ে যাই, তোমাদের শৈশবে নিয়ে যাই। ধরো হ্যাঁ খালি পেজে লিখবা, এগুলা লেখো। ধরো তুমি -20°C থেকে তুমি 120°C তাপমাত্রায় কোনো পানিকে নিবা, এখন তুমি কি চাইলে এই -20° থেকে 120°তে সরাসরি কনভার্ট করতে পারবা না, ধাপে ধাপে নিতে হবে। তাহলে আমি কতগুলো পাত্র এখানে আগে ট্রাই করি। প্রথম হচ্ছে ধরো একটা পাত্র, এটা দেখো -20°C, সে এখন কি অবস্থায় থাকবে, বরফ না, -20°C সে কি অবস্থায় থাকবে, বরফ। তারপরে এবার -20°C থেকে সে কোন অবস্থায় যাবে, হ্যাঁ 0° পানি না 0° বরফ, 0° বরফ, এই যে 0° বরফে যাবে। এর আজকে নীল কলম ব্যবহার করতেছি না, সে আবার রাগ করবে, ঠিক আছে ওকে। তাহলে কত, এটা 0°C বরফ। তারপরে পরেরটা কি হবে, 0° পানি, এবার 0° পানি, তারপরে 100° পানি, এই যে 100°C পানি, তারপরে 100° পানি থেকে 100 বাষ্প, তারপরে 100 বাষ্প থেকে 120 বাষ্প, ভুল করা যাবে না, এই জন্য আমি 120টা নিয়েছি। তাহলে পরের পাত্র এখানে কত যাবে, 100° পানি থেকে 100° কি বাষ্প, কথা বলে না, পিছনে কথা হচ্ছে, বাষ্প। তারপরে আরও একটু ছোটো করে আঁকা উচিত ছিল, আচ্ছা যাই হোক। পরে আরেকটা পাত্র, এই পাত্রটা কি হবে, 100 বাষ্প থেকে 120° বাষ্প,
নাকি? এখন দেখো তাহলে -20 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফ, এখানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে নাকি অবস্থার পরিবর্তন হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে। এখানেও বরফ এখানেও বরফ, অবস্থার পরিবর্তন কে কে বলছে? এখানে এই দেখো এই পাত্র থেকে, পাত্র একটাই, মানে আমি আলাদা আলাদাভাবে দেখাইছি আর কি। 0 ডিগ্রি সেলসিয়াস -0 ডিগ্রি -20 ডিগ্রি সেলসিয়াস বরফ, আর হচ্ছে কত 0 ডিগ্রি বরফ। তাহলে এখানে বরফ এখানে বরফ, এটা কি অবস্থা পরিবর্তন হচ্ছে? এখানে তাপমাত্রা পরিবর্তন নাকি অবস্থার? তাপমাত্রা। লেখো এখানে তাপমাত্রা পরিবর্তন, লেখো, এগুলো পারবা, লিখে ফেলো। তাপমাত্রার পরিবর্তন। তারপরে এখান থেকে এখানে কি হচ্ছে? এখান থেকে এখানে কি হচ্ছে? অবস্থা নাকি তাপমাত্রা? দেখো এখানে একই তাপমাত্রায় আছে, তবে অবস্থার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এটা কত? তাহলে অবস্থার পরিবর্তন নাকি অবস্থার? হ্যাঁ। তারপরে এখান থেকে এখানে কি হচ্ছে? তাপমাত্রা পরিবর্তন। তাহলে আমাদের ঘটনাটা দুইটা করতে পারে, হয় অবস্থার পরিবর্তন, না হয় তাপমাত্রা পরিবর্তন। পরেরটা কি হচ্ছে? এটা উপরে লিখি, অবস্থার। এই ক্যামেরাটা চালু আছে না? তারপরে এটা হচ্ছে কি? তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, এবার নিচে দিয়ে আমি যেভাবে সূত্রগুলো লিখবো আমার সাথে সাথে সুন্দর করে সূত্রগুলো লিখে নাও। সূত্রগুলোর প্রমাণ আমরা আস্তে আস্তে আসবে, বা সূত্রগুলো আমাদের সামনে আসবে। আমি আগে সূত্রগুলো একসাথে করে লিখে দিচ্ছি। তাহলে লেখো, বস্তুতে তাপ প্রয়োগ বা অপসারণ করলে, বস্তুতে তাপ প্রয়োগ বা অপসারণ। তো বস্তুতে তাপ অপসারণ করলে আমাদের কি হয় বলো তো? কি কি ঘটনা করতে পারে? কয়টা ঘটনা? তাপ প্রয়োগও হতে পারে, তাপ অপসারণ করতে পারে। একটা সিস্টেম থেকে তাপ দিতেও পারি, তাপ বের হইতেও পারে। দেখো তাহলে এখানে কি কি ঘটনা ঘটবে? হয় অবস্থার পরিবর্তন ঘটবে, না হয় তাপমাত্রা পরিবর্তন ঘটবে। প্রথমে লেখো যে তাপমাত্রা পরিবর্তন ঘটলে কি হয়। একটু বড় করে আঁকো, এখানে 60টা স্তর আসবে। তো তাপমাত্রার পরিবর্তন, আরে তাপমাত্রার পরিবর্তন, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তন। আচ্ছা দেখো, তাপমাত্রার পরিবর্তনে আমাদের, দেখো তাপমাত্রার পরিবর্তনে আবার দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে তাপের পরিবর্তন, একটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। যদি তাপের পরিবর্তন হয়, এন্ট্রপির পরিবর্তন হবে। আমরা সূত্র কি জানি? ডিএস সমান ডিকিউ বাই কত টি। যদি এটা চেঞ্জ হয় অবশ্যই এটাও চেঞ্জ হবে, বুঝছো কি না? তাহলে এখন লেখো যে তাপের পরিবর্তন আমাদের দুইটা ঘটনা ঘটবে, অবস্থার পরিবর্তন দুইটা ঘটনা ঘটবে। ঠিক আছে, সরি তাপের না, তাপমাত্রার পরিবর্তন কিন্তু তাপের পরিবর্তন। এখন দেখো তাহলে এখানে কি, যে তাপের পরিবর্তনের যে সূত্রটা, আচ্ছা লেখা আজকে এত খারাপ হচ্ছে কেন? কারো বদ্ধ লাগছে হয়তো? তাপের পরিবর্তন, সরি, এই সূত্রগুলো 9-10 থেকে 4 আসছে। ঠিক আছে, তাপের পরিবর্তন কত? ডিকিউ সমান কত? এমএস। ডিকিউ সমান এমএস ডেল টি। আগে তোমরা ডেল টি, এখন ডিটি আর কি, একটু স্মার্ট হয়েছে। ওকে, হ্যাঁ, তাপের পরিবর্তন। এবার আসো এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান, এই সূত্র আমরা প্রমাণ করবো একটু পরে অথবা আগামীকালকে। এমএস লন T2 বাই T1। ঠিক আছে, ওকে। এবার অবস্থার পরিবর্তন আমাদের দুইটা হইতে পারে, তাপের পরিবর্তন এবং এন্ট্রপির পরিবর্তন। তাপের পরিবর্তন আমি যেভাবে লিখছি সূত্রগুলো এইভাবে লিখিও। ডিকিউ সমান হচ্ছে এখানে এম এল এফ অথবা এম এল ভি। তো আমি দুইটাই প্রকাশ দিয়েছি, এম এল এফ আর এম এল ভি। একটা হচ্ছে কি বাষ্পীভবনের সুপ্ত তাপ, একটা হচ্ছে কি গলনের সুপ্ত তাপ।
ঠিক আছে, গলন কখন হয় 0 ডিগ্রি সেলসিয়াস পানি, 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানি, এটাকে বলা হয় গলন। আর 100 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প, এটাকে বলা হয় কি বাষ্পীভবন। ঠিক আছে, আচ্ছা তাই এটা হচ্ছে এখন দেখো এটাতে আবার এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন। হ্যাঁ MLF এগুলো 19 করছো না নাকি 19 ওদের শুরু করে এসছো? তাহলে ডি এর সমান সমান হবে কত MLF/T আবার MLV/T। এই যে এই সূত্রগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, সুন্দর করে একটু লেখো সবাই, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, সবাই লেখো। এখন আমরা এখানে সবগুলা পরিচয় জানি আমরা, এই এসটাকে আবার এন্ট্রপি মনে করি না, এই এসের মান দেওয়া থাকবে আপেক্ষিক সুপ্ত তাপ, মনে আছে অলরেডি ম্যাথ করেছিলাম না। আর এম এ হচ্ছে কতটুকু পানি দেওয়া আছে, ডেল্টা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। এখন দেখো তো এই সবগুলো জিনিসের ভিতরে তোমাদের আননোন কিংবা পরিচিত মনে হচ্ছে না কি কি এলএফ আর কত এলভি, যদিও 19 পরিচিত থাকার কথা। ঠিক আছে, তাহলে বলো তো ফানিতে নর্মালি পানির জন্য আসবে আর কি, আর যদি এগুলো নর্মালি পরীক্ষাতে বলে দেওয়া থাকবে, আর যদি ফানিটা বলে না দেওয়া থাকে তোমাকে এটা জানা উচিত ফানির এলএফ কত আর এলভি কত। তাহলে ফানির জন্য কোন সূত্রটা কোনটার জন্য, যখন গলবে, যখন ধরা 0 তো বললাম তো 0 ডিগ্রি সেলসিয়াস কি বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানি হয়েছে, তখন কি হয়েছে বরফ থেকে পানি হয়েছে, গলছে না বাষ্প হয়েছে, গলছে, তখন গলনের সুপ্ত তাপ। তো ফানির জন্য লেখো যে ফানির জন্য এলভিটাকে বলা হয় গলনের সুপ্ত তাপ। গলনের প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে, যেমন আমি পরীক্ষা নিলে একটাও দেবো না, এখন লিখে দিচ্ছি, এখানে জায়গা আছে লিখে নাও। গলনের সুপ্ত তাপ হচ্ছে 2.26 10⁶ জুল কেজি ইনভার্স। ঠিক আছে, এবার এলএফ হচ্ছে কি বাষ্পীভবনের সুপ্ত তাপ। এই যে 3.36 10⁵ জুল কেজি ইনভার্স, এটা হচ্ছে আমাদের। এই তো এই ইনফরমেশন থেকে তুমি সৃজনশীল মাস পাবা, সো এটাকে ভালোভাবে গুরুত্ব দিতে হবে। 5 এর ক্ষেত্রে 6, এইটা একটু ভালো করে খেয়াল করবা। দেখো তুমি 6 দিয়ে করবা, এরপরে আমি মার্ক কমা দেবো, এরপর কান্নাকাটি করিও না। ঠিক আছে, এটা 5, এটা কথা 6। হ্যাঁ উঠাও তাড়াতাড়ি। বুঝি নাই এটা তোমরা নর্মালি এটা দিয়ে করছো, এটা দিয়ে তোমাদের এটা 16 না এটা দুইটাই। আচ্ছা আমি বললাম কি এটা হচ্ছে আমাদের এন্ট্রপি। দেখো আমাদের একটা বস্তুতে তাপ প্রয়োগ করলে বা তাপ অপসারণ করলে আমার দুইটা ঘটনা ঘটে, আমি এটা একটু আগে দেখাইছি। তাপমাত্রা পরিবর্তন হতে পারে, অবস্থার পরিবর্তন হতে পারে। তো তাপমাত্রা পরিবর্তনে আমার এখানে তাপের পরিবর্তন এবং কি এন্ট্রপির পরিবর্তন দুইটাই হবে, আর এখানে কি অবস্থার পরিবর্তন, তাপের পরিবর্তন এবং কি এন্ট্রপির পরিবর্তন দুইটাই হতে পারে। তো এখানে এই ক্ষেত্রে আমি সূত্রগুলো দেখতে বলছি। তাপের পরিবর্তনের সূত্র হচ্ছে কত ডিকিউ সমান ms del t, আর এখানে কত ms ln t/t1। ঠিক আছে, একটা নর্মাল সূত্র ms del t, আর এখানে কি হবে ms ln t/t1, আর এখানে কি ml। এই দেখো এটা সিকোয়েন্সটা মিলেছে mlf আর mlv। তো d এর সমান সমান dq/t না, তো এখানে জাস্ট এটা dq এর পরিবর্তে পড়ছে। তুমি জাস্ট এখানে এক্সট্রা করে এই সূত্রটা আমরা প্রতিপাদন করে দেখাবো যে এটা কেমনে আসছে, জাস্ট এটা এক্সট্রা করে মনে রাখবা, এটা তোমরা 19 থেকে জানো। ঠিক আছে, ওকে। তো আমরা দেখবো যে এন্ট্রপিটা সমুষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি কি হয় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কি হয়। লেখো হেডলাইন দাও, সমুষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। লেখো সমুষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন, হেডলাইন দাও সুন্দর করে, সমুষ্ণ প্রক্রিয়ায়। এগুলো এমসিকিউতে অনেক আসে এবং সিকিউতে কনসেপচুয়াল আসে, খ নাম্বারও আসে। মানে তোমরা খুশি কি জানো, তোমরা খুশি হয়েছে তোমাদের পরীক্ষার আগে, অনেকে আছে পরীক্ষার আগে যাতে প্রশ্ন দিলে খুশি না, হেরে যাও খাতা পরীক্ষার লিখে দিয়ে আসতে হবে, হে খুশি। আচ্ছা, সমুষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। আমি কখনো বলবো না যে এন্ট্রপি, বুঝছো? যদি কোথাও পরীক্ষা প্রশ্নে লেখা থাকে যে এন্ট্রপি বের করো, তাহলে এটা কিন্তু ভুল, কারণ এন্ট্রপি আমরা প্রকৃতপক্ষে বের করতে পারি না। তাহলে দেখো তো এই শাহেদ বলে এন্ট্রপি সূত্রটা কি ছিল, ডি এর সমান কি dq/t।
ডিএস সমান সমান ডিকিউ বাই টি। এখন দেখো কথা বলতেছে সমষ্ণ প্রক্রিয়ায় কে কনস্ট্যান্ট থাকে? টি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে, বাট একটা ভ্যালু থাকে কি না? থাকে। এটার একটা ভ্যালু থাকবে, এটার একটা ভ্যালু থাকবে, তাহলে ডিএস এর একটা মান থাকবে না? ডিএস এর একটা কোনো একটা মান পাবো কিনা? কি পাবো না? তো তুমি মাথায় লাগতেছে কেন? তাহলে এটা একটা কি মান পাবো, তাহলে আমি যদি লিখি মান পাবো, তাহলে মান পাবো মানে কি? তার মানে সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয় কি হয় না? হয়। তাহলে সুন্দর করে আমরা এই লাইনটা খুবই ইম্পর্টেন্টলি লিখবো যে সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয়। পরীক্ষায় আসবে যে কোন প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয়, ঠিক আছে? লেখো সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয়। সুতরাং সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয়। এবার এটা লিখলে এবার হেডলাইন দাও যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে? দেখো আমরা দেখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হবে না, কারণ কি? ডিকিউ, তখন ডিকিউটা কি? তারপরে আদান প্রদান হচ্ছে না, তার মানে ডিকিউটা কত? জিরো। জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে কত? জিরো। তার মানে এখানে ডিএসটা কত? জিরো। ডিএস জিরো মানে এন্ট্রপি পরিবর্তন হচ্ছে না। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। তাহলে সূত্র কি? সূত্র কি বলতো? ডিএস সমান সমান ডিকিউ বাই টি। এক্ষেত্রে আমাদের এই প্রক্রিয়া কে কনস্ট্যান্ট থাকে? কিউটা কনস্ট্যান্ট থাকে। তো কিউটা যখন কনস্ট্যান্ট থাকবে তখন এই ডিকিউর মানটা কত? জিরো। তখন ডিএসটা কি থাকে? জিরো। তখন আমরা বাংলা লেখা লিখতে পারি যে এন্ট্রপি প্রক্রিয়ায়, এন্ট্রপি প্রক্রিয়া না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে? শূন্য, বা এন্ট্রপি শূন্য না, এন্ট্রপির পরিবর্তন শূন্য অথবা স্থির থাকে। স্থির থাকা মানে কি? অলসো বোঝায় পরিবর্তনটা হচ্ছে না, ঠিক আছে? ওকে, লেখো। সমষ্ণ প্রক্রিয়ায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এন্ট্রপি পরিবর্তন বের করি তখন কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন ওই যে 273 কেলভিন না? 273 কেলভিন। হ্যাঁ, মানে 0 কেলভিনে বের। 0 কেলভিন, 0 কেলভিন তো ওই যে পরম শূন্য তাপমাত্রা, এটা তো বাস্তবে পাওয়া অনেক মানে কষ্টসাধ্য, বুঝো না? ওকে, তাহলে লেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তখন বিষয়টা হয়ে যাবে ফিতা পুত্রের অঙ্কের মধ্যে ফোলার বয়স বেশি বাপের তো না। ওই একবার আমি একটা কোচিং পড়াচ্ছিলাম, ক্লাস 5 একটা ক্লাস নিয়েছিলাম, দেখি ওই ফোলার বয়স বার করছে 66, বাপের বয়স 12। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন কত? শূন্য। বার একটা কথা বলতে পারে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে? স্থির থাকে, স্থির থাকে। আর একটা কথা বলতে পারে রুদ্ধতাপীয়, তবুও কি কথা বলিও না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। দেখো দুইটা কিউট ইনফরমেশন, ঠিক আছে? এটা হচ্ছে কিউট ইনফরমেশন। এমন পরীক্ষা আসে। আচ্ছা, এখন আমরা দেখব যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। হেডলাইন দাও সুন্দর করে, কচি করে। প্রত্যাবর্তী প্রক্রিয়া, এই পিছনে যারা আসো তোমরা কি বুঝতেছো? হ্যাঁ, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা, প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি ছিল বলতো? একটা সুন্দর একটা উদাহরণ দাও। প্রত্যাবর্তী প্রক্রিয়া ওই যে কার্নো ইঞ্জিনটাই, কার্নোর যে ইঞ্জিন, যেটা কি প্রক্রিয়া? ঘুরে আসতো না? তো আমরা ওই ইঞ্জিনটাই মতো আমাদের ইনফরমেশনগুলো লিখি। এটা কি প্রক্রিয়া? সমষ্ণ বসাও না এটা। আচ্ছা, এটা তো লাউয়ের পেটের মতো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, খুব অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত? সি, এটা হচ্ছে কত? ডি। এই প্রক্রিয়ায় এখানে কি পরিমাণ ঢুকে? কিউ পরিমাণ। আর এখান থেকে বের হয় কি? কিউ1 কত? কিউ2, ঠিক আছে? আর এই প্রক্রিয়া কোনো তাপের আদান প্রদান হয়? এই প্রক্রিয়া তাপের আদান প্রদান হয়, তাহলে আমরা এখানে কথা বলবো না। আর এখানে কি থাকে? T1, আর এখানে T2 কনস্ট্যান্ট থাকে, বুঝছি আমরা? ওকে,
সো এখন আমাদের এখানে কয়টা ধাপ বলো তো? 4টা ধাপ। আমরা এখানে সমষ্ণ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় মোট যে এন্ট্রপির পরিবর্তন এটা হিসাব করবো। তাহলে এখানে কয়টা ধাপ? 4টা ধাপে আমরা আলাদা আলাদা বের করে যোগ করবো। লেখো প্রথম ধাপের জন্য লেখো প্রথম ধাপ। আচ্ছা, প্রথম ধাপে আমরা কি লিখবো? DS1 বাচ্চারা, প্রথম ধাপে DS1 সমান সমান কি লিখবো? DQ1 বাই কত? T1 না? DQ1 বাই কত? T1। এটা কি 0 কে 0 না? আচ্ছা দেখো, তাহলে এখানে DQ1, তো এটাতে আমাকে নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছে যে এখানে এত পরিমাণ কিউ, তাহলে আমরা শুধু এখানে Q1 লিখতে পারি না? আর তাপমাত্রা কত? T1। এটা হচ্ছে কোন প্রক্রিয়ার জন্য? প্রথম ধাপ। আবার লেখা দরকার নেই, চাইলেও লিখতে পারো যে সমষ্ণ প্রসারণ, এত লেখা দরকার, আমরা বুঝবো। DQ1 0 না? হ্যাঁ DQ1 0 না? DQ1 কেন 0? পরিবর্তন 0 না, এখানে তো তাপ হয় না, Q1 দিছে, এখন কি আগে কতটুকু ছিল আর এখন কতটুকু দিছে, মোট পরিবর্তন কেন 0 হয়েছে? Q1 দিছে না, ধরো তোমার তাপ ছিল আগে কতটুকু, এখন দিছি কতটুকু, ঠিক আছে? ওকে, এবার দ্বিতীয় ধাপ কি হবে? DS2। বলো তো DS2, এই ধাপে কি কোনো কিউ আছে? BC রুদ্ধতাপী প্রক্রিয়া কোনো তাপের আদান প্রদান হচ্ছে? রুদ্ধতাপী প্রক্রিয়া তাপের আদান প্রদান হচ্ছে। পরে লিখিও, কলম নিয়ে একদম বুড়িগঙ্গা নদীর জলে ভাসায় দেবো তোমার সহ। তাহলে BC প্রক্রিয়া বা 2 নম্বর প্রক্রিয়া কি কোনো কিউ আছে? তাপের আদান প্রদান হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 0/T T1। তাহলে উত্তর কত? 0। এবার তৃতীয় ধাপে কি আসে? DS3। হ্যাঁ, তাহলে DS3 কত আসবে? DQ2 বাই কত? T2। তাহলে এটাকে আমরা কত? Q2 বাই কত? T2। এবার চতুর্থ ধাপ, ধাপের লিখছি তাপ। তাহলে এখানে কত? DS4 আর এখানে কত? D, এটা কি 0 না? আচ্ছা, এখানে 0 বাই কত? T2 = 0। এখানে আমরা দেখো তো, যদি এটা যদি পজিটিভ হয় এটা কি হবে? যেটা তাপ বের হচ্ছে, নির্গত তাপকে আমরা কি বলবো? নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ হবে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এখন লিখিও না, এই মেসেজ দিচ্ছে কার মোবাইলে? ভালো হয়ে যাও। তাহলে এখন দেখো, তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে? তাহলে এবার লেখো যে মোট এন্ট্রপির পরিবর্তন কি করবা? মোট এন্ট্রপির 0 না তো? Q1 আর Q2 মানে 0 তো এটা। দেখো আমি 0 না বলতেছি, ওরও 0 না, আমি 0 বলতেছি 0। আমরা যখন তা ওই যে মোবারক ভাই যা বলছে আমি ভাইয়ের সাথে একমত, রাসেল ভাইয়ের সাথে। DS1 প্লাস কত? DS2 প্লাস DS3 প্লাস কত? DS4। তাহলে DS1 মান কত? Q1 বাই T1। তারপর এটা কত? 0। তারপর এটা কত? Q2 বাই T2। আর এটা কত? 0, মাইনাস আছে একটা। তাহলে এখন দেখো, তাহলে Q1 বাই কত? T1 মাইনাস Q2 বাই T2। তো আমরা প্রত্যেকটা ইঞ্জিনের জন্য আমরা একটা জিনিস প্রমাণ করছিলাম কি? Q1 বাই T1 ইকুয়াল টু কত? Q2 বাই T2। ওই যে, হ্যাঁ, তোমার কথাই পুরোপুরি একমত। তাহলে Q1 বাই T1 মাইনাস কত? এইটাও কত? Q1 বাই T1 আলটিমেটলি 0। তাহলে এখন দেখো, এটা সমান এটা লিখলাম আর লেখা যায় তো। আচ্ছা দেখো, এখন দেখো এন্ট্রপি প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনটা কি হয়? প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কি হয়? 0 থাকে, ঠিক আছে? বা এন্ট্রপিটা কি থাকে? এন্ট্রপি 0 থাকা মানে এন্ট্রপিটাকে স্থির থাকে, মানে এন্ট্রপির কোনো পরিবর্তন আগে যেভাবে আছে এইভাবেই থাকে। তাহলে এখন দেখো, আমরা বলছিলাম এন্ট্রপি পরিবর্তন হয়, তো তোমাদেরকে মনে আছে, তোমাদের বলছিলাম যে এই ইঞ্জিনটা কিন্তু বাস্তব সম্ভব না হিসেবে এন্ট্রপি 0, এন্ট্রপিটা দিন দিন বাড়তেছে। কথা বুঝতেছো? তাহলে এখন দেখো আমরা এখানে কি করছি? এন্ট্রপির পরিবর্তনটা এখানে কার্নোট ইঞ্জিনের মতন, কারণ কার্নোট ইঞ্জিন একটা কি প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো প্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা এখানে DS1 বের করলাম, DS2 বের করলাম। দেখো DS সমান কত? Q/T। তাহলে এখানে কিউ আছে, এক্ষেত্রে কিউ নাই, কারণ এটা রুদ্ধতাপী প্রক্রিয়া। এই দুইটা প্রক্রিয়া 0 কেন আসছে? এটা রুদ্ধতাপী প্রক্রিয়া, একদম সোজা হিসাবে। এখানে প্লাস এখানে মাইনাস, কারণ একটাতে আমার তাপটা কি প্রবেশ করতেছে আর একটা তাপকে নির্গত হচ্ছে, ঠিক আছে? এই তো অ্যাবজর্ব আর ইমিটিং, এই তো এটা অ্যাবজর্ব হচ্ছে আর এটা ইমিট হচ্ছে। তাহলে এখানে কত? Q1 বাই T1 Q2 বাই T2। তো আমরা জানি Q1 বাই T1 আর Q2 বাই T2 এটা আমরা সমান, এটা আমরা কিন্তু প্রমাণ করে দেখেছিলাম যে কেন এটা হয়। তখন এটা সমান লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে বাংলা লেখা কি লিখবো সুন্দর করে? যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন 0 অথবা এন্ট্রপি কি থাকে? স্থির থাকে। দুইটা ইনফরমেশন। তাহলে আগে কি ছিল? আগেরটা ছিল সমষ্ণ আর রুদ্ধতাপীয়, মনে থাকবে? ওকে, লেখো এবার।
তাহলে মাথায় যা রাখবা, লেখো মাথায় রাখবো, তুই বুকে রাখিস কিছু, মাথায় রাখবো কি, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কি শূন্য। বুঝছো? তুমি যদি আসলে জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখো, একটু ভালোবাসা দাও এই জিনিসগুলোকে, তোমাকে সে ভালোবাসা দিবে। ভালোবাসা কোনো মানুষকে দেওয়ার দরকার নাই, এগুলোকে দিবা, দেখবা সে তোমাকে জীবনে এমন পরিমাণ জিনিস দিবে তুমি এটা নিতেও পারবে না, পকেট ছিঁড়ি পড়ে যাবে, এত ভালোবাসা দিবে। আর 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 তুমি অন্য কাউকে ভালোবাসা দিবা, তোমার পকেট ছিঁড়ি নিয়ে যাবে। ঠিক আছে, সাবধান। এন্ট্রপি প্রক্রিয়ায় পরিবর্তন, প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয়, মানে জিনিসটা বুঝছো না? তোমার পকেট এটা হচ্ছে এমন ভারী জিনিস, তোমার পকেটের জায়গা হবে না, 2-3টা প্যান্ট একসাথে ভরবা। আর আর এটা হচ্ছে কি, সে আর তো কোনো মানুষকে যদি দাও, কোনো যদি বাটপাটাকে দাও, তোমাকে কি করবে? তোমার পকেট ছিঁড়ে নিয়ে যাবে। ওকে, প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য। এই তো একটু বিতিক মার্কা কথা বললে ওমা সবাই খুশি। প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য। আর এবং কি অথবা আমরা কি বলতে পারি, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। ওই যে গৃহীত তাপ আর বর্জিত তাপ, একটা ধনাত্মক হলে সংকোচন, এই প্রক্রিয়া সংকোচন আসে না। আমরা তো ওই প্রক্রিয়া দেখছিলাম যে মাইনাস কেন আসে, সূত্র দিয়ে দেখছিলাম। ওটাও তাড়াতাড়ি আমরা কথা বন্ধ করি। আমরা এখন দেখব লাস্ট টপিক আজকের দিনের, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। লেখো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এই সব অধ্যায় একসাথে পড়াবো। আচ্ছা, তোমাদেরকে একটা টিক্স বলি দিই যে সব অধ্যায় একসাথে শেষ করার। কোনো অধ্যায়ের প্রথম ওয়ার্ড পড়বা, লাস্টের ওয়ার্ড পড়বা, ভিতরগুলো আল্লাহ নামলে বাদ দিয়ে দিবে, শেষ। পড়ছো তো? আচ্ছা, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। দেখো তো কান্নুর যে ইঞ্জিন ছিল এটা কি প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী? তো তুমি কি ওইটার এক্সাম্পল দিলে হবে না? এখন দেখো এখানে ধরো, এই তুমি দুইটা জিনিস নিলা, ধরো একটা সোর্স নিলা, একটা কি নিলা, সিঙ্ক নিলা। দেখো সোর্স নিলা আর কি নিলা, সিঙ্ক নিলা। তো দেখো তো এখানে তাপমাত্রা, এটা বোঝার জিনিস। এখানে তাপমাত্রা হচ্ছে T1, এখানে তাপমাত্রা হচ্ছে কত, T2। ধরো এখান থেকে Q1 পরিমাণ তাপ বের হলো, এখানে Q2 পরিমাণ কি তাপ প্রবেশ করলো। এটা কখন হবে? Q1 Q2 কখন হবে? যখন মাঝখানে একটা ইঞ্জিন থাকবে। আর যদি কোনো ইঞ্জিন না থাকে, এখানে Q যা বের হবে তাই প্রবেশ করবে। আমার কথা বুঝছো? হ্যাঁ, আমরা নর্মালি যখন হিট ইঞ্জিন পড়ছিলাম, এখানে একটা হিট ইঞ্জিন থাকে, এই যে হিট ইঞ্জিন, এখান থেকে Q1 বের হয়, এখানে Q2 যায়, বাকিটা কাজে পরিণত হয়। বাট আমি যদি এখানে কোনো ইঞ্জিন না রাখি, কিচ্ছু নাই, যেই তাপ বের হবে ওই তাপে প্রবেশ করবে। ঘটনা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার কি না? এখন দেখো, যদি হিট ইঞ্জিন না দিই তখন এটা প্রত্যাবর্তী হবে নাকি অপ্রত্যাবর্তী হবে? অপ্রত্যাবর্তী, এগুলো আর আসবে না। বাট হিট ইঞ্জিন হলে কিন্তু এটা প্রত্যাবর্তী। বুঝে গেছে? এই তো হয়ে গেল। তাহলে এখন দেখো, তাহলে আমরা এটার জন্য মানে বের হওয়ার জন্য একটা কি বের করব, এন্ট্রপি, এবং গ্রহণ করার জন্য একটা এন্ট্রপি বের করব। দুইটা এন্ট্রপিটা আমরা যোগ করব। ওকে, এবার লেখো যে প্রথম বস্তুর জন্য, বা এখানে একটা বস্তু, এটা একটা বস্তু, প্রথম বস্তুর জন্য এন্ট্রপি কি হবে? DH1 কত? DH1 সমান আমরা কি লিখব? dQ/T1। তাহলে এখানে কত? Q বাই কত? T1। এখানে ধরে নিবা যে T1 গ্রেটার দেন T2। বুঝছো? ও তুমি যদি কও ভাই আমি T2 এটা বড় ধরছি, এটার নাম T2 রাখছি, অসুবিধা কি? না, এটা তো ও আচ্ছা ধরলা আর কি। আচ্ছা, দ্বিতীয় বস্তু কি হবে বলো তো? লিখিও না, এখন লিখিও না, বলো। DH2 সমান dQ/Q কিন্তু একই, হ্যাঁ। আর এখানে কত? T2। তাহলে এখানে কত হবে? Q/T2। ওকে, মাইনাস আসবে কি আসবে না? মাইনাস আসবে না একটা?
মাইনাস আসবে না? আসবে তো একটা মাইনাস, গ্রহণ বর্জন না। গ্রহণ বর্জন না। আচ্ছা এবার লেখো, এই বলো এখানে পজিটিভ কোনটা দিবা, এখানে দিবা না এখানে দিবা? এখানে পজিটিভ হবে না, নেগেটিভ কোথায় হবে? আমি কিন্তু ভুল লিখছি। যেটা সারি দেয়, যেটা সারি দেয় এটা কি মাইনাস না প্লাস? মাইনাস। যেটা গ্রহণ করে, একটু আগে দেখেছিলাম, যেটা গ্রহণ করে এটা কি প্লাস, তাহলে এখানে মাইনাসটা এখানে হবে। সাবধান, আবেগ আবেগ আবেগে দেওয়া যাবে না। তাহলে এখন দেখো, তাহলে মোট এন্ট্রপি, সুতরাং মোট এন্ট্রপি, মোট এন্ট্রপি বাচ্চারা, তাহলে মোট এন্ট্রপি কত? বর্জনে মাইনাস কেমন? বর্জন করলে মাইনাস। ডিএস সমান কত? ডিএস1 কত? ডিএস2। তাহলে এখানে কত আসে? মাইনাস। এখন লিখতে মানে হচ্ছে শেষ, মাইনাস Q1। যদি বেশি তাড়া হয় লাস্টে 2 মিনিটটা ক্লাস থেকে দেখে নিও, এখন আগে মনোযোগ দিয়ে শুনো। তারপর এখানে কত? মাইনাস Q1/T, আর এখানে কত? Q2 কত? T2। ও কিউ তো সেম, কিউ সেম, হ্যাঁ। T1 আর কত? T2। তাহলে আমরা প্লাসটাকে আগে লিখি। এখন এখানে আমি যাকে কোশ্চেন করবো সে উত্তর দিবা। বলো তো এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এই অংশটি কিনা, এই যে আমি যে বাক্স নীল কালার দিই, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা পজিটিভ আর নেগেটিভ হবে? পজিটিভ এর পক্ষে হাত কে কে, আর নেগেটিভের পক্ষে কার হাত? হাত তোলো। পজিটিভ কে কে? দুইজন পজিটিভ, আর পজিটিভ মিনাস, আর তোমরা নিউট্রাল, তোমরা স্বতন্ত্র প্রার্থী, তোমরা নেগেটিভ। নেগেটিভের পক্ষে হাত তোলো। তোরা কি মানে এটা কি শূন্য শূন্য ধরবি? এটা হচ্ছে পজিটিভ। এটা কি হবে? 1 মিনিট। এটা কি হবে? পজিটিভ। কি হবে? পজিটিভ। দেখেন পজিটিভ কেন? এ বাচ্চারা দেখো, কিউটা সেম। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কিউর মান বলো তো, কিউ একটা বলো 300 জুল। 300 জুল ধরলাম, 300 জুল ধরলাম। এবার T1 বড় না T2 বড়? T1 বড়। ধরো T1 কত? ধরো কত? 200 কেলভিন। আর T2টা কত কেলভিন? ধরো 150 কেলভিন। আরে তাপমাত্রা, বেশি তাপমাত্রা থেকে তো কম তাপমাত্রা যাবে, শেষ। এটা শেষ। এটা বেশি তাপমাত্রা, এটা কম তাপমাত্রা। তাপ কোথা থেকে কোথায় যায়? বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা যায় না? আচ্ছা দেখো, তাহলে এই জিনিসটা তুমি এখানে বসাও, এই জিনিসটা, এই এক্সাম্পলগুলো এখানে বসাই, দেখো এটা পজিটিভ আসবে। একদম সোজা বাংলা কথা। তাহলে এখন দেখো তো, এই অপত্যবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কি? পজিটিভ, স্থির থাকে। তাই এবার লেখো যে অপত্যবর্তী প্রক্রিয়ায়, লেখো এই বাংলা লেখাটা লিখে নাও, অপত্যবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, অপত্যবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন পজিটিভ। খুব ইম্পর্টেন্ট এটা। মানে তোমাকে পরীক্ষাও দিতে পারে এক্সাম্পল দিয়ে, যে প্রমাণ করো বা দেখাও যে এই প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা পজিটিভ। পজিটিভ তার মানে পজিটিভ মানে কি এন্ট্রপি বাড়ে না কমে? এই দেখো, আমি যে তোমাকে ক্লাসে শুরুতে বলছিলাম, বা আমাদের দৈনন্দিন জীবনে বা পৃথিবীতে এন্ট্রপি বাড়ে না কমে? বাড়ে। এবং তুমি আমাকে বলো দৈনন্দিন জীবনে কিংবা পৃথিবীতে কোন ঘটনাটা বেশি পসিবল? প্রত্যাবর্তী না অপত্যবর্তী? দ্যাটস ওয়াই এটা অপত্যবর্তী প্রক্রিয়ায় সমস্যা বাড়ে। বুঝছো কিনা? আচ্ছা তাহলে লেখো যে অর্থাৎ অপত্যবর্তী প্রক্রিয়া এন্ট্রপি বাড়ে। অপত্যবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়ে। ওকে, আজকে এই পর্যন্তই। এন্ট্রপি বাড়ে না?